আমাকে কৃতার্থ এবং কৃতজ্ঞ করেছেন তাদেরকে। আমি আরও যারা এই অঞ্চলের বাইরেও চট্টগ্রাম এবং ফেনী, কুমিল্লার বিভিন্ন উপজেলার অনেক ভাইরা এখানে উপস্থিত আছেন, যে বিশাল সমাবেশ আমাকে অনেক উৎফুল্ল করেছে, উৎসাহিত করেছে, প্রীত করেছে। বহুদিন আপনাদের সান্নিধ্যে আসতে পারি নাই। কেন পারি নাই সেই ব্যাখ্যা একেবারেই অপ্রয়োজন। বাংলাদেশ আমাদের অত্যন্ত প্রিয়। জন্মভূমির প্রতি ভালোবাসা ইমানের অংশ। সুতরাং যে যে জায়গায় আসছি সেই দেশকে আমাদের ভালোবাসতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 54 বছরের স্বাধীনতার এই সময়ে বাংলাদেশ বারবার লাইনচ্যুত হয়েছে, ট্রেন লাইনের বাইরে পড়ে গিয়েছে। মাঝে মধ্যেই আবার ট্রেন দিয়ে ট্রেনকে লাইনে আনার চেষ্টা হয়েছে, কিন্তু এখনো স্থায়ীভাবে এই যাত্রাপথ মসৃণ হয়নি, এই যাত্রাপথ নিরাপদ হয়নি, এই যাত্রাপথ মানুষের জন্যে কোনো সমৃদ্ধ এবং সুসংবাদ বয়ে আনতে পারে। 5 আগস্টের পর একটি সুযোগ আসছে, অপরচুনিটি আসছে। মানুষের ভিতরে একটি চেতনা তৈরি হয়েছিল, একটি আস্থা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে যে একটি মৌলিক পরিবর্তন আনা দরকার। গতানুগতিক ধারার রাজনীতি, প্রচলিত ধারার নেতৃত্ব, এর বিপরীতে একটি নৈতিকতা ভিত্তিক, টেকসই এবং দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য নতুন করে যাত্রা শুরু করার প্রয়োজন, এবং সেটি এখনই তার উপযুক্ত সময়। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। আপনারা জানেন যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই সরকার কিছু মৌলিক পরিবর্তনের জন্য একটা সংস্কার কমিটি করেছে, রিফর্মস কমিটি করা হয়েছে। রিফর্মস কমিটি মোট 32টি দলের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন, এখন সম্মিলিতভাবে আলোচনা করা হচ্ছে। মোট 177টি জায়গায় পরিবর্তনের জন্য সুপারিশ করা হয়েছে। এর মাঝে 122টি জায়গায় সকল দল একমত হয়েছে, ঐকমত্য তৈরি হয়েছে। যেসব মৌলিক বিষয়ে এখনো ঐকমত্য তৈরি হয়নি, সেই সকল বিষয়ে সকল দলকে একসাথ করে দিনের পর দিন আলোচনা চলছে। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রায় প্রতিদিন আমরা আলোচনা করছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে রিফর্মস কমিটির নেতৃত্বের দায়িত্ব আমার উপরে। আমরা প্রতিদিন যাচ্ছি, আপনারা দেখেন, খবর পাচ্ছেন। এই যে কর্মযজ্ঞ, এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে আগামী প্রজন্মের বসবাস উপযোগী করে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শিরোদাঁড়ায় শক্তি নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম, নৈতিকতার ভিত্তিতে একটি জাতি গড়ে তোলা। আমাদের দুর্ভাগ্য, 54 বছরে
আমরা সেরকম একটি কাঠামো তৈরি করতে পারিনি। কতগুলি মৌলিক বিষয়ে আমাদের ভিতরে ঐক্যমত্য নেই। বাংলাদেশের স্বাধীনতার প্রধান ব্যক্তি কি, তা নিয়ে বিতর্ক হয়। আমি কোনটি ঠিক সেটা বলতে চাই না, কিন্তু বিতর্কের অবসান হয়। আমাদের জাতীয়তা কি, ন্যাশনালিটি, আমরা কি বাঙালি, আমরা কি বাংলাদেশি, আমরা মুসলিম জাতীয়তাবাদী, এই বিতর্কের কোনো ফয়সালা হয় না। এইভাবে আমরা একটি আত্মপরিচয়ের ক্রাইসিস, সংকট আমাদের 54 বছরে, যেটাকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় আইডেন্টিটি ক্রাইসিস। এটি কোনো দলের ব্যাপার নয়, এটা কোনো এক বা একাধিক নেতার কোনো নয়, এটি একটি ঐক্যবদ্ধ জাতির গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো সলিউশন আনতে পারিনি। এইবার আমরা কতিপয় বিষয়ে একমত হওয়ার চেষ্টা করছি। এর ভিতরে মৌলিক কয়েকটি বিষয় আছে। এক নম্বর হচ্ছে আগামী যত নির্বাচন হয় সাংবিধানিকভাবে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এটা একসময় হয়েছিল, আবার রিভার্স হয়ে গেছিল। এটাকে আমরা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেশে শাসকেরা একনায়ক হয়ে যান, ফ্যাসিস্ট হয়ে যান যখনই তারা অবাধ ক্ষমতার অধিকারী, আইনগতভাবে হোক অথবা আইন বহির্ভূতভাবে হোক, একক ক্ষমতা প্রয়োগের যখন সেই অবস্থায় চলে যায়, তখন এই ফ্যাসিজম তৈরি হয়, টাইরানি তৈরি হয়, একনায়ক তৈরি। আমরা সেই জন্য বলেছি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রধান ব্যক্তি সারা জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে 10 বছর পরে জনগণের কাছে তার জবাবদিহিতার সেই পরিবেশ অবস্থা তৈরি হয়ে যাবে। এই কারণে যা ইচ্ছা তাই করার সাহস সেখানে থাকবে না। আমরা বলছি একজন ব্যক্তি একটি দলে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একসাথে থাকতে পারবেন না। কারণ গণতন্ত্র শুধু দেশ থেকে উধাও হয়ে যায়নি, দলের ভিতর থেকেও গণতন্ত্রের অনুপস্থিতি লক্ষণীয়। এই জন্য দলে গণতন্ত্র আনতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার ভারসাম্য আমাদেরকে আনতে হবে। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কাজ করছি, আপনারা দোয়া করবেন। সেটি হচ্ছে সাংবিধানিক অনেকগুলো কমিটি আছে, যেমন নির্বাচন কমিশন, পিএসসি, দুর্নীতি কমিশন, এরকম সাংবিধানিক যে সমস্ত বডি আছে এবং সংঘ বিধিবদ্ধকরণ যে সমস্ত বডি আছে, এগুলার জন্যে কোনো দলের বাইরে এসে একটি সাংবিধানিক কমিটি থাকবে যারা সমস্ত নিয়োগ দেবে। ইলেকশন কমিশন কি হবে সে নিয়োগ দেবে, পিএসসির কমিটি কি হবে সে নিয়োগ দেবে, দুর্নীতি কমিশনের যারা থাকবেন প্রধান থেকে তাদের নিয়োগ দেবে। কোনো একটি দলের বা প্রধানমন্ত্রীর বা প্রেসিডেন্টের ইচ্ছায় সে নিয়োগ হবে না। তাহলে ডিসি নিউট্রাল হবে, এসপি নিউট্রাল হবে, সচিবেরা নিউট্রাল হবে, টিওনো নিউট্রাল হবে, ওসি নিউট্রাল হবে এবং কোয়ালিটির ভিত্তিতে আমাদের প্রশাসনের সব জায়গায় যোগ্য লোকেরা তার সত্যিকার অধিকার এবং স্থান খুঁজে পাবে। এইভাবে আমি বক্তৃতা লম্বা করতে চাই না। এই বিষয়তে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, পরিবর্তন, নির্বাচন করার সুস্থ, অবাধ
নিরপেক্ষ উৎসব মুখর নির্বাচন বাংলাদেশের হারিয়ে যাওয়া যে বিষয় রয়েছে, এই সবগুলোর সমাধানের প্রধান বিষয়, মুখ্য বিষয় তিনটি প্রশ্নবোধক নির্বাচনের পরে যদি আরেকটি প্রশ্নবোধক নির্বাচন হয় সামনে যেটা আছে, তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এই জন্য আমি নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাতে চাই, নির্বাচনের পূর্ব শর্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচনের পূর্ব শর্ত সকল দলের জন্য নিরপেক্ষ ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করা, সেটিকে নির্বাচনের অনেক আগে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। সেজন্য এখনই উদ্যোগ শুরু করতে হবে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, প্রবাসে বাংলাদেশের প্রায় 1,10,11 মিলিয়ন মানুষ বিদেশে চাকরি করে, তারা বাংলাদেশের নাগরিক, তাদের টাকা দিয়ে রিমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে, তাদেরকে অবশ্যই তাদের নেতৃত্ব বাছাইয়ের জন্য যে ভোটিং রাইটস সেটাকে দিতে হবে। আপনারা এর সাথে একমত আছেন? ইলেকশন কমিশন নীতিগতভাবে একমত হয়েছে, কিন্তু স্লো, ধীরে চলছে। ধীরে চললে যথেষ্ট সময় পার করে যদি আপনি বলেন এবার সম্ভব নয়, জনগণ এই অজুহাত গ্রহণ করবে না। প্রিয় ভাইরা, আমরা আরো অনেকগুলোতে যাচ্ছি, লম্বা আলোচনা করলে আপনারা ধৈর্যচ্যুত হতে পারেন, কিন্তু এটা বলছি কেন? আমি জানি এটা চৌদ্দগ্রামবাসীর প্রোগ্রাম। চৌদ্দগ্রাম বাংলাদেশ অত্যন্ত সচেতন মানুষের বসবাসকারী একটি উপজেলা। চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী ছিল, আপনারা জানেন। বিজেপির সভাপতির বাড়ি চৌদ্দগ্রাম ছিল, FBCCIর সভাপতির বাড়ি ছিল চৌদ্দগ্রাম। এখনো এশিয়া চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি, তার বাড়ি চৌদ্দগ্রাম। এরকম একটি সমৃদ্ধ এলাকার গর্বিত মানুষ আমরা, যারা এখানে বসে আছি। আমরা শুধু চৌদ্দগ্রাম নিয়ে ভাববো না, আমরা এই দেশকে নিয়ে ভাববো। আমরা দেশের পরিবর্তনের জন্য ভূমিকা রাখবো, অবদান রাখবো। চৌদ্দগ্রাম ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, বিজনেস ক্যাপিটাল চট্টগ্রাম আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ঢাকা। তার নাভি মাঝখানের জায়গার নাম হচ্ছে চৌদ্দগ্রাম। আমাদের সিকিউরিটি ইস্যুতে চৌদ্দগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার সাথে 45 কিলোমিটার বর্ডার আমাদের। আগরতলা থেকে যদি লং রেঞ্জের কামান ছোড়া হয় বাংলাদেশে, চৌদ্দগ্রাম এসে এটাকে আঘাত করবে। সুতরাং বাংলাদেশের জন্য এই জায়গাটি অনেক স্ট্র্যাটেজিক জায়গা। আমরা ফখরুদ্দিন রোড, আপনারা চিনেন সকলে, না চিনেন না? ফখরুদ্দিন রোডকে আমি পুরোটা, এটা বোধহয় প্রত্যেকেরই হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতাড়িত হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন, উনি পিছনে মক্কার দিকে তাকিয়ে কাঁদছেন এবং বলছেন, হে মক্কা, তোমাকে ছেড়ে দিতে আমার অনেক কষ্ট। কারণ যে মাটিতে আপনি পা রেখেছেন, যে আবহাওয়ায় আপনি বড় হয়েছেন, যেই প্রতিবেশী সযত্নে লালন পালন করে আপনাকে বড় করেছে, মানুষের ফেতরাতের চরিত্রের ভিতরেই একটি শাশ্বত মমতা এবং ভালোবাসা অত্যন্ত একটি স্বাভাবিক বিষয়। আমি আফ্রিকা মহাদেশের সুদানে একটা সেমিনার করে যখন নামছিলাম, দেখি কতগুলা চাকমা টাইপের থাইল্যান্ড, হংকংয়ের চেহারার মতো লোক এসে
আমার ডায়াসের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে আপনারা কারা? বলল যে আমরা হংকংয়ের লোক, সিঙ্গাপুরের লোক, আপনার সাথে দেখা করতে আসছি। আমি বললাম কেন? বললো যে আপনার তো এশিয়া মহাদেশের মানুষ, সিঙ্গাপুর এশিয়া, বাংলাদেশ এশিয়া, তো যখন আমরা আফ্রিকায় যাই তখন আমরা এশিয়া এক হয়ে যাই, যখন আমরা সৌদি আরব থাকি বাংলাদেশ এক হয়ে যায়, যখন ঢাকায় থাকি কুমিল্লা এক হয়ে যায়, যখন আমি কুমিল্লায় থাকি তখন 14 গ্রাম বললে মনে হয় এটা আমার এলাকার মানুষ, আর 14 গ্রামে যদি আপনার কারোর সাথে দেখা হয় তখন ইউনিয়নের লোক পেলে মনে করছি এটা আমার দেশ। এইভাবে মানুষের পরিচয় বিস্তৃত হয়, মানুষের পরিচয় আবার সংকুচিত হয়, ছোট থেকে বড় হন, বড় থেকে ছোট হন। সুতরাং আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু 14 গ্রাম শুনলে আমরা প্রথমে এটা জিজ্ঞেস করি না যে আপনি কোন দল করেন। আমরা ম্যাক্সিমাম কি জিজ্ঞাসা করি আপনার কোন ইউনিয়ন। অনেকে হয়তো জানেন। এবং একটি পর্যায়ে এসে আমি ঢাকা মেডিকেল কলেজের নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম 2 মাস। আমি ইসলামী ছাত্র আন্দোলনের ফেডারেশনের বিশ্ব কমিটির প্রধান ছিলাম প্রায় 6 বছর। কিন্তু আমি কখনোই দলীয় ভিত্তিতে কখনো বিভাজন অনুভব করি না। আদর্শ ভিন্ন। আমি নির্বাচন করেছি 14 গ্রামে, আমার বিপরীতে অনেকে নির্বাচন করেছেন। আমি 14 গ্রাম এমপি ছিলাম। সকল দল লোক আমার দল করবে এটা আশা করার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু আমি যখন একটি নিউট্রাল পজিশনে যাই, এখানে অন্য দলের ভাইরা এখানে আসছেন, আমি খুবই কৃতজ্ঞ, আমি খুবই আনন্দিত। আপনারা আমাকে জামাত ইসলামীর একজন মানুষ বিবেচনা করে এখানে আসেননি। কারণ যদি শুধু জামাত বিবেচনা করে আপনারা আসতেন তাহলে যারা বিএনপি করেন তারা কেন আসছেন, যারা আওয়ামী লীগ করেন তারা কেন আসছেন? আমি যেন উদারভাবে দেখি, আমার ব্যাপারে আপনারা উদারভাবে দেখেছেন, আজকে এখানে আসছেন যে আপনারা দলের পরিচয় আমাকে আসেন নাই। আপনারা 14 গ্রাম বাসী হিসাবে আসছেন, আপনারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহির হিসেবে আসছেন, আপনারা আপনাদের প্রতিবেশী হিসাবে আসছেন। সুতরাং আমাদের ভিতরে বৃহত্তর ঐক্য আজকে প্রয়োজন হবে। আমরা জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, যেটা আপনাদের বলেছিলাম, আমরা এই হানাহানি রাজনীতির পরিবর্তন চাই, মানুষে মানুষে লড়াইয়ের পরিবর্তন চাই, দলে দলে আদর্শ এবং ষড়যন্ত্রের লড়াইয়ের আমরা পরিবর্তন চাই জাতীয়ভাবে। ঠিক তেমনিভাবে তার চেয়ে অনেক বেশি চাই আমাদের ক্ষুদ্র জায়গা 14 গ্রাম, এখানে যেন কোনো ধরনের হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, মারামারি না থাকে, ষড়যন্ত্র না থাকে, অন্যায় না থাকে, অপরাধ না থাকে, অশিক্ষা না থাকে, অনৈতিকতা না থাকে। আমরা একটি সুন্দর, সকলের জন্য বাসযোগ্য একটা শিক্ষিত, আজ খুব বেদনার বিষয় আমাদের যুবকেরা মদে আসক্ত হচ্ছে, ফেন্সিডিলে আসক্ত হচ্ছে। 14 গ্রাম আমার সামর্থ্য থাকলে, সরকারি ক্ষমতা থাকলে আমি ভারতের সাথে কাটা বেড়া নয় 10 ইঞ্চি ওয়াল তৈরি করে দিতে চাই। কারণ কাটা বেড়া তো কেটে আবার সেখানে ফেন্সিডিল ঢুকাতে চাই। একটি দেশকে, একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে একটি জাতির যুবকদের নৈতিকতা ধ্বংস করে দেওয়া, শিক্ষা ধ্বংস করে দেওয়া। শতভাগ শিক্ষিতের দেশ হইতে হবে 14 গ্রাম। আমি শুরু করেছিলাম শেষের দিকে, ওসি সাহেবকে বলেছিলাম রাতের বেলায় কোনো ছাত্রকে বাইরে দেখলে আপনি ধরে নিয়ে আসবেন, জেলে নেবেন, নাকি থানা নিয়ে আসবেন। সে কেন থাকবে রাতের বেলায় ঘরের বাইরে? তার রাতের বেলা তার জায়গা কোনটি? ঘর। ঘরে তার জায়গা কোনটি? পড়ার টেবিল, টেলিভিশনের টেবিল তার জায়গা নয়। আসুন 14 গ্রামবাসী, আপনি যে দল করেন করেন, ইউ হ্যাভ দি রাইটস
বাট উই হ্যাভ দ্য অব্লিগেশন যে আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলা। আমি বলেছি এটা আপনার বাধ্যতামূলক। কেন বলেছি? আপনার সন্তান যদি অশিক্ষিত, আমার কি আসে যায়? না, আসে যায়। কারণ আপনার ছেলে অশিক্ষা কুশিক্ষার কারণে সে যে অপরাধ করবে, অন্যায় করবে, ফেন্সিডিল খাবে, তার একটা ইনডাইরেক্ট প্রভাব তো আমার সন্তানের উপরে পড়বে। আমরা অনেকে মনে করি ওর ছেলে উচ্ছেদ হয়েছে, আমার কি আসে? নো, ইট ইজ এ সোসাইটি। এটা একটি সমাজ, এটা ব্যক্তি নয়। সমাজের কতগুলো কাঠামো আছে, কালচার আছে, এটিকেট আছে, সিভিলাইজেশন আছে। আপনি আলাদা ইন্ডিপেন্ডেন্টলি যাই করতে পারবেন না। আপনি রাস্তার পাশে ময়লা ফেলতে পারবেন না। দিস ইজ নট ইউর রাইট। অনেকে বলে আমার ডেমোক্রেটিক অধিকার। আপনার ডেমোক্রেটিক অধিকার আমার গায়ের উপর প্রস্তাব করা, এটা হইতে পারে না। নর্মস আছে, মেনটেন করতে হবে। আসুন আমরা চৌদ্দগ্রাম দিয়ে শুরু করি। চৌদ্দগ্রাম বাংলাদেশের জন্য একটা মডেল হয়ে যাক। চৌদ্দগ্রাম একটা পাইলট প্রজেক্ট হোক। মানুষ এবার সরকারকে আমরা বলবো আসুন চৌদ্দগ্রাম দেখে আসেন। খুলনার লোকেরা বলবে চালুন চৌদ্দগ্রাম দেখে আসি। এরকম একটি প্রজেক্ট মডেল এরিয়া চৌদ্দগ্রামে আমরা তৈরি করতে ইনশাল্লাহ চেষ্টা করব কিনা বলেন? আমি যদি ইলেকশন হয়, ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তবে ইলেকশন পর্যন্ত আমি বাঁচবো কিনা এই গ্যারান্টি তো নেই। ইলেকশনের গ্যারান্টি থাকতে পারে, কিন্তু আমি যে বাঁচবো এই গ্যারান্টি কে দিবেন? এটা আল্লাহ ছাড়া কারো কিছু নেই। আমাকে ভোট দিবেন এই জন্য বলবো না যে আমি ভোট চাবো কেন। চৌদ্দগ্রামবাসী যদি মনে করেন যে আমাকে ভোট দিলে আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হব ইনশাআল্লাহ, যোগ্যতার বিচারে যদি আমি টিকি, সততার বিচারে যদি আমি টিকি, অবস্থানগত এলাকার উন্নয়নের জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাওয়ার মতো যোগ্যতা যদি আমার থাকে, তাহলে আমার ভোট পাওয়ার একটি অধিকার চৌদ্দগ্রামবাসীর উপরে বর্তায় কিনা, আমার একটা অধিকার থাকে কিনা। যদি থাকে তাহলে আমাকে না দেওয়াটা তো আমার প্রতি জাস্টিস হলো না ইনজাস্টিস হলো? আমার প্রতি রাইট ডিসিশন হলো না বঞ্চনা হইল? আমি দুটো কথা বলতে চাই। এক, আমি তো বলেছি যে আমার স্বপ্ন বাংলাদেশ এবং আমার স্বপ্ন চৌদ্দগ্রাম। আমরা চৌদ্দগ্রাম দিয়ে বাংলাদেশকে বিজয় করতে চাই। আল্লাহ যদি সেটা কবুল করে, আপনারা সহযোগিতা করেন। আমি আরেকটা অনুরোধ করব, আমি তো একটা দল থেকে নমিনেশন নিতে হবে না, সব দলের নমিনেশন। সেই হিসাবে আমাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মেহরবানি করে বিবেচনা করবেন না। আপনি যদি মনে করেন যে আমারে ভোট দিলে আপনি, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন নিরাপদ হবে, তাহলে দিবেন না কেন? আপনি যদি মনে করেন যে আমি পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ, তা আমাকে দিবেন না কেন? আই হ্যাভ দি রাইটস টু ক্লেম মাই ভোটস চৌদ্দগ্রামবাসীদের পক্ষ থেকে। সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা, এখন যদি রাত 10টা না বাজত, আমি আরো 2 ঘন্টা বক্তৃতা দিতাম। কিন্তু আমি জানি আরো 2 ঘন্টা বক্তৃতা দিলে আপনারা আস্তে আস্তে উঠে চলে যাবেন। যাবেন না? গ্যারান্টি আছে? আচ্ছা, নির্বাচনের ডেট যখন হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকবার আপনাদের সাথে এরকম দেখা করার জন্য চেষ্টা করব। আপনারা কি অনুমতি আছে? কারণ প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পুরা চট্টগ্রাম ঘুরে ঘুরে দেখা হওয়া অনেক কঠিন। কিছু জায়গায় যাব, যেমন ইলেকট্রিসিটি মার্কেট, এখানে গেলেই বহু লোক পাওয়া যায়। যেখানে যেখানে থোক থোক লোক আছে ওইখানে যাব।
আর যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যাওয়া প্রায় অসম্ভব, সেখানে আপনারা আমার পক্ষ হয়ে যাবেন। ঠিক আছে? এখন মাছ পাওয়া যায় এক ধরনের, চেহারা হুবহু আরেকজনের চেহারা নেওয়া যায়। তা আমি আশা করি আপনারা সকলেই নির্বাচন ঘোষণা করলে আমার চেহারাটা পড়বেন। বুঝা গেছে? আপনাদেরকে দেখলে মনে হয় আমি